আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় ক্ষোভ বিক্ষোভ, জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। মানবিক করিডোর ইস্যুতে চীন যুক্ত নয় জানালেন রাষ্ট্রদূত। রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুনভাবে ভাবার তাগিদ ইমতিয়াজ আহমেদের। অনিশ্চিত ব্যবস্থার মধ্য দিয়ে চলছে দেশ, অল্প সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব কিনা সে বিষয়ে শঙ্কা জানালেন মির্জা ফখরুল। আসাদুজ্জামানের স্ত্রীর বিপুল সম্পদ, বেনজিরের মেয়ের ব্যাংক হিসাব ও দুবাইয়ের ফ্ল্যাট জব্দের আদেশ, টিউলিপকে 14 মে দুদকের তলব। ভারত পাকিস্তানের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে, মন্তব্য বিশ্লেষকদের। আমদানি রপ্তানিতে শঙ্কার আভাস। ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা করছে ভারত, বলছে পাকিস্তান। 25টি ভূপাতিতের দাবি, সর্বদলীয় বৈঠকে ঐক্যের ডাক ভারতের। এবং ড্রোন হামলায় বাতিল হলো রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিসিএল এর সব ম্যাচ। দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে রিশাদ ও নাহিদকে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে তাতে চীন যুক্ত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান নেই বলেও মনে করে চীন। রাষ্ট্রদূত আশ্বস্ত করে বলেন, সংকট সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। আর রোহিঙ্গা প্রত্যাবাসন পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে উদ্বেগ জানায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের যে অভিযোগ ভারতের, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং প্রাথমিকভাবে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। রাষ্ট্রদূত আরো বলেন, মানবিক করিডোরের বিষয়ে চীন জড়িত নয়। রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন, একথাও জানান তিনি। তথাকথিত মানবিক সহায়তা করিডোর ইস্যুতে চীন জড়িত না। চীন যে কোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া, তবে প্রত্যাবাসন পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনই ভাবতে হবে। ধরে নিই তাদের প্রত্যাবাসিত করা হয়েছে, তো পরদিন যখন জেগে উঠবে তখন তারা কি করবে, কোন স্কুলে যাবে, কোন ডাক্তারের কাছে যাবে। এই কারণেই প্রত্যাবাসিত করার আগে মার্শাল প্ল্যান করা জরুরি। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে চীন প্রস্তুত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে বলে জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3:05 থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। সাবেক এই রাষ্ট্রপতির দেশ ত্যাগে তোলপাড় সারা দেশ। সহায়তাকারীদের আগামী 3 দিনের মধ্যে গ্রেফতার এবং স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে যুব অধিকার পরিষদ। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3:05 থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। শুধু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদই নয়, তার সঙ্গে ছেলে ও শ্যালকও দেশ ছাড়েন। এভাবে দেশ ছাড়ার সুযোগ পাওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় বইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় আগামী 3 দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ গণহত্যার সহযোগীদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেফতার দাবি জানান মঞ্চের নেতারা। এদিকে সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভে যুব অধিকার পরিষদের নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাতের আধারে দেশ ছেড়ে গেলেন। এটা দেশের জনগণের সঙ্গে ধোঁকা।
এদিকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছে তা জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব বিষয় জানতে চান তিনি। হাসনাত আরও বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। এ সময় তিনি বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তা না পারলে প্রয়োজনে দায়িত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি। দুপুরে দিনাজপুরে সড়ক অবরোধকারী এনসিপি নেতাকর্মীদের আশ্বস্ত করে এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে পঞ্চগড়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, আব্দুল হামিদকে পালাতে দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় বোরো ধান কাটা উৎসব উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করায় তার বিরুদ্ধে সেখানে বিক্ষোভ করে এনসিপি নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে দেয় তারা। প্রশ্নের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এদিকে পঞ্চগড়ের আটোয়ারীর 12 আউলিয়ার মাজারের ওরস মোবারক দেখতে গেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগের সুযোগ দেয় ক্ষোভ জানান তিনি। বলেন, নিজ এলাকায় সরকারি কোটি কোটি টাকা নষ্ট করেছেন আব্দুল হামিদ। তাকে পালানোর সুযোগ দিয়ে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ পর্যন্ত অন্তর্বর্তী সরকার মৌলিক কোনো সংস্কার করতে পারেনি বলেও অভিযোগ করেন সার্জিস আলম। বলেন, সংস্কার ছাড়া সরকার নির্বাচন দিতে চাইলে তা হবে জুলাই শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে তাতে চীন যুক্ত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান নেই বলে মনে করে চীন। রাষ্ট্রদূত আশ্বস্ত করে বলেন, সংকট সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। আর রোহিঙ্গা প্রত্যাবাসন পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আরো জানাচ্ছেন জানাতুল মোহনা। আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ 15 বছর ধরে। আপনারা সবাই জানেন না, এটা আমি রিপিট করতে চাই না। আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে ফিরে পাওয়া। গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন নেই। দুর্ভাগ্য আমাদের সেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে হাজির হননি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গুলশানের প্লট জালিয়াতি মামলায় দুদকের মুখোমুখি করতে আগামী 14 মে তলব করেছে সংস্থাটি। একই দিন 211 কোটির বেশি অস্বাভাবিক লেনদেনে মামলা হয় নোয়াখালী 3 আসনের এমপি মামুনুর রশিদ কিরণ দম্পতির বিরুদ্ধে। ফজলে আদিত্যের রিপোর্ট। বিগত 15 বছরে বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে তলব করে সংস্থাটি। তবে তিনি উপস্থিত হননি। তাহলে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী? এমন পরিস্থিতিতে শেখ পরিবারের অন্যতম সদস্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গুলশানের ফ্ল্যাট জালিয়াতি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী 14 মে তলব করেছে সংস্থাটি। রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের একটি ফ্ল্যাটের রেজিস্ট্রি মূল্যে ফ্ল্যাট বি 201 বাড়ি নম্বর 56A এই ঠিকানার একটি ফ্ল্যাটের বিষয়ে বিগত কয়েকদিন আগে একটা মামলা হয়েছে। মামলার বাদী আগামী 14 মে তাকে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে ডেকেছেন।
এদিকে প্রায় 51 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 22টি ব্যাংক হিসেবে 261 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নোয়াখালী 3 আসনের এমপি মামুনুর রশিদ কিরণ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। 22টি হিসাবে মোট 211 কোটি 56 লক্ষ 53,241 টাকার সন্দেহজনক লেনদেন করায় জনাব মামুনুর রশিদ সাবেক এমপি নোয়াখালী 3 বেগমগঞ্জের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্ত্রীসহ দুদকে হাজির হন সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলাম। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফর তাহমিনা খানের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে সাবেক আইজিপি বেনজির আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে দুবাই থাকা একটি ফ্ল্যাট জব্দ ও 2টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। আলী আক্কাস আকাশের প্রতিবেদন। বিগত 15 বছরে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার অন্যতম হোতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্ষমতার প্রভাবে জড়িয়েছেন নানা অপকর্ম ও দুর্নীতিতে। 5 আগস্ট পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে আসাদুজ্জামান খান কামাল এবং তার পরিবারের দুর্নীতি অপকর্মের ফিরিস্তি। দুদকের আবেদনের প্রেক্ষিতে তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ সাময়িকভাবে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী তেজগাঁওয়ের মণিপুরি পাড়ায় 5.57 কাঠার উপর নির্মিত 3,400 বর্গফুটের 4তলা ভবন, একই এলাকায় 5.76 শতক জমির 2টি প্লট সহ একটি পুরাতন ভবন, আরও 1.34 শতক জমি এবং পল্লবীতে 1,872 বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আওতায় এসেছে। আর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে লুৎফুল তাহমিনা খানের নামে 6টি ব্যাংক হিসাব, যেখানে জমা আছে প্রায় 7,58 লাখ টাকা। এছাড়া তার মালিকানাধীন 2টি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও 2টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। তথ্য অনুযায়ী তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8,75 লাখ টাকা এবং মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 13 জনের প্রাণ। এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5 জন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 3 জন ও ঢাকা খুলনা মহাসড়কে 3 জনের মৃত্যু হয়। আর লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গায় সড়কে মারা যান 2 জন। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। মাদারীপুর থেকে গর্ভবতী নারীকে নিয়ে সন্তান প্রসবের জন্য যাচ্ছিলেন ঢাকার হাসপাতালে। পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল হয় অ্যাম্বুলেন্সের চাকা। পাশে দাঁড় করিয়ে চলছিল মেরামত। দাঁড়িয়েছিলেন কয়েকজন যাত্রী। এমন সময় পেছন থেকে আসা দ্রুতগামীর একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত হন বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ঘটে এই দুর্ঘটনা। রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা লাগে। শেষ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লেন বাস এসে তাকে ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়। আর বাদ বাকি অবশ্যই যারা যাত্রী ছিলেন 5 জন অথবা 4 জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যান আরও 4 জন। এর মধ্যে আছেন একই পরিবারের 3 জন ও অ্যাম্বুলেন্স চালক। এদিকে গোপালগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় ঘটে এই দুর্ঘটনা। বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে একটি লোবের ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ 3 জনের মৃত্যু হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনার পরপরই লোবেট নিয়ে ছটকে পড়েন চালক। এদিকে লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয় সে ব্যবস্থা গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলজি হলে ভাসানী জনশক্তি পার্টির সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। ভাসানী জনশক্তি পার্টি মোট 166টি সংস্কার প্রস্তাবের বেশিরভাগই সহমত প্রকাশ করে। দেশের জন্য অবদান রাখায় জাতীয় নেতাদের সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদানের প্রস্তাবও তুলে ধরে দলটি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে অংশ নেন 15 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আর কোনো ফেসিবাদের বিরুদ্ধে আগামীতে যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয় সকলে মিলে সে ব্যবস্থা গড়তে হবে। পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। আমরা সকলে মিলে সেই চেষ্টা করছি। আমি আশা করি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো সকলে মিলে আমরা এক জায়গায় আসতে পারবো। ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে মত দেন। ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, স্বৈরাচারের আবির্ভাব না হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আলোচনার টেবিলে এসেছি। স্বাধীনতার স্থপতি হিসেবে শেরে বাংলা AKM ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব দেয় দলটি। শেরে বাংলা AKM ফজলুল হক, মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। 4 ফাউন্ডিং ফাদার নেশন প্রতিষ্ঠা করে। ভাসানী জনশক্তি পার্টি মোট 166টি প্রস্তাবের মধ্যে 155টিতে একমত হয় এবং বাকি 11টিতে আংশিক সহমত প্রকাশ করে। আমরা 155টি একমত হয়েছি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।